সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, প্রতিদিনের মতো আজও আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে জিপিএস। আর এই জিপিএস নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছে আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর নাজমুল হক 1980 সালের মে মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নিউরোসায়েন্স হসপিটালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। জিবিএস টার্মটা সম্পর্কে আমরা কম বেশি অনেকেই শুনে থাকি, আপনার কাছে একটু জানবো এটার অ্যাব্রিভিয়েশনটা আসলে কি? জিবিএস মানে হচ্ছে গুলেনবারি সিনড্রোম। এটা একটা সিনড্রোম, হঠাৎ করে রোগীর হাত পা অবশ হয়ে যায়। বিশেষ করে ডায়রিয়া অথবা শ্বাসনালীতে ইনফেকশনের পরে রোগীর ডায়রিয়া যখন থেকে সে সুস্থ হয় অথবা কোনো একটা ভ্যাকসিন দিল, ভ্যাকসিন থেকে সে দেওয়ার পরে বা শ্বাসকষ্ট কমার পরে হঠাৎ করে রোগী কমপ্লেন করছে যে আমার পাটা আমি নাড়তে পারছি না। কিছুদিনের পরে দেখা যায় হাতও নাড়াতে পারে না এবং 4 হাত পাই তার অবশ হয়ে যায়। অনেক সময় শ্বাসকষ্ট শুরু হয়। এইটাকেই জিবিএস বা গুলেনবারি সিনড্রোম বলে। এটা আসলে একটা সিনড্রোমিক প্রেজেন্টেশন অফ এ ডিজিজ, একটা রোগের নাম। এটা আসলে কাদের হবার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, মানে ছোটদের নাকি মধ্যবয়সী নাকি একেবারে যারা বয়স্ক রোগী তাদের বেশি দেখা দেয়? আমি আসলে দেখছিলাম যে জিবিএস কাদের বেশি হয়। আসলে জিবিএস মিডল এজ পার্সনদের বেশি হয়, কিন্তু এটা যে কোনো বয়সী হতে পারে, একদম বাচ্চাদেরও হতে পারে, বৃদ্ধদেরও হতে পারে। তবে যারা মিডল এজ 20 to 45 এজে জিবিএস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তবে এটা হয় মূলত আপনার ডায়রিয়া, ক্লোস্ট্রিডিয়াম দিয়ে কিছু জীবাণু আছে, যেমন ক্লোস্ট্রিডিয়াম জেজুনি অথবা কিছু শ্বাসনালীর ইনফেকশন অথবা অনেক সময় ভ্যাকসিন, বিভিন্ন রোগের জন্য আমরা ভ্যাকসিন দিই। এগুলোর পরে হঠাৎ করে আপনার এই হাত পা অবশ হয়ে যাওয়ার রোগ হতে পারে। আচ্ছা, যেহেতু আপনি ভ্যাকসিনের কথা বলেন, অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আসলে কোন কোন ভ্যাকসিন দিলে আমার এই জিবিএস বা গুলেনবারি সিনড্রোমটা আমার হতে পারে? আসলে ভ্যাকসিন দেওয়া আমাদের সবার জন্য প্রয়োজনীয় এবং ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন দিলেই যে আপনার জিবিএস হবে ব্যাপারটা কিন্তু এটা না। এটা জনমনে একটা ভীতি সৃষ্টি করতে পারে। তো ভ্যাকসিনের যে কমপ্লিকেশন তার মধ্যে একটা হচ্ছে জিবিএস। এটা যে কার হবে তা বলা কিন্তু মুশকিল, এবং এটা 1 in a million, মানে 10 লাখে একজনের এরকম হতে পারে। কোন ভ্যাকসিনে হবে এটা কোনো স্পেসিফিক না, যে কারো যে কোনো ভ্যাকসিন হতে পারে। অনেকের দেখা গেছে কোভিড ভ্যাকসিনের পরে হয়েছে, অনেকের যে কোনো নর্মাল ভ্যাকসিনের পরে হতে পারে। এইটা যে আসলে কোনো ভ্যাকসিনের সাথে স্পেসিফিক্যালি রিলেটেড এমনটা বলা যাবে না। ভ্যাকসিন, ডায়রিয়ার পরবর্তী সময়টাতে এই জিবিএস হতে পারে। এছাড়াও আর কোন কোন রোগের সাথে আসলে জিবিএস এর সম্পর্ক রয়েছে? আসলে কিছু রোগের সাথে জিবিএস এর সম্পর্ক দেখা গেছে। বিশেষ করে দেখা গেছে যাদের ডায়াবেটিস থাকে তাদের জিবিএস এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। যারা যে কোনো একটা ক্যান্সার অথবা অটোইমিউন ডিজিজে আক্রান্ত তাদের জিবিএস এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এগুলো কোনোটাই কিছু নেই, শুধু জাস্ট তার একটা ডায়রিয়া হলে, বিশেষ করে ব্লাডি ডায়রিয়া, যেসব ডায়রিয়াতে মলের সাথে রক্ত যায় সেগুলা ক্যাম্পাইলোব্যাক্টার যেটাকে আমরা রক্ত আমাশয় বলি। ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি নামক এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে যেই ডায়রিয়া হয়, এই ডায়রিয়ার পরে জিবিএস আক্রান্ত বেশি হয়। অনেক সময় শ্বাসনালীর কিছু ভাইরাল ইনফেকশন হয়, সেগুলো থেকেও হয়। অনেক সময় দেখা যায় কোনো কিছু নেই, হঠাৎ করে তার হাত পা অবশ হয়ে যায়, জিবিএস হয়ে যেতে পারে। যখন কারোর ক্ষেত্রে এই জিবিএস রোগটা দেখা দেয়, প্রাথমিক অবস্থায় কোন কোন টেস্ট আপনারা করতে দেন, ইনভেস্টিগেশন কি কি থাকে তখন? জিবিএস মূলত ক্লিনিক্যাল ডায়াগনোসিস। পরীক্ষা নিরীক্ষা দিয়ে জিবিএস বোঝা খুব ডিফিকাল্ট। অনেক সময় এমন হয় যে প্রাথমিক ডাক্তাররা জিবিএস দেখে বোঝেও না। এই জন্য আমরা বলি যে কোনো রোগী যদি ডায়রিয়া বা শ্বাসকষ্টের পরে হঠাৎ করে বলা যায় সে পা নাড়তে পারছে না, দেরি না করে তাকে নিউরো মেডিসিনের সুপার স্পেশালিস্ট হসপিটালে পাঠান। পা নাড়তে পারছে না বা হাত নাড়তে পারছে না, অনেক সময় রোগীরাও ঠিকভাবে গুছিয়ে বলতে পারেন, অনেক সময় ফিজিশিয়ানও ডায়াগনোসিস করতে পারে না, মনে করে যে রোগী হয়তো দুর্বল হয়ে গেছে সেই জন্য। সময় ডায়রিয়াতে লবণ কমে যায়, বিশেষ করে পটাশিয়াম কমে গেলে আপনার কিন্তু একদম জিবিএস এর মতো মনে হতে পারে যে পটাশিয়াম ইলেকট্রোলাইট কমে গেলে একদম জিবিএস এর মতো তার হাত পা অবশ। এটা অবশ্যই একজন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে এবং রোগী এক্সামিন করে বের করতে হবে এটা কি ডায়রিয়া থেকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে তার হাত পা অবশ হলো নাকি জিবিএস এর কারণে তার হাত পা অবশ হলো। এটা তাকে পরীক্ষা নিরীক্ষা করে আলাদা করতে হবে। আচ্ছা, তো এই যে পরীক্ষা নিরীক্ষার কথা বলছেন এবং আপনি বলছেন যে ক্ষেত্রে হিস্ট্রি নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফাইনালি হিস্ট্রি নেওয়ার পরে যখন ডায়াগনোসিস হলো যে তার জিবিএস রয়েছে, তখন তার ট্রিটমেন্টটা কি রকম হয়ে থাকে? জিবিএস যখন ডায়াগনোসিস হয় আমরা বলি যে জিবিএস রোগীর প্রথম 7 থেকে 14 দিন হসপিটালে থাকা উচিত। কেন বলি, জিবিএস প্রথমে পা ধরে, পরে হাত ধরে, কিছুদিন পরেই এটা কিন্তু শ্বাসকষ্টের সমস্যা করতে পারে।
প্রায় 10 to 22% জিবিএস পেশেন্টের সিভিয়ার শ্বাসকষ্ট হয় এবং জিবিএস রোগী যারা মারা যায় তাদের বেশিরভাগই কিন্তু শ্বাসকষ্টে মারা যায়। আচ্ছা। এবং জিবিএস কিন্তু ভালো হয়ে যাবে, কিন্তু শ্বাসকষ্ট শুরু হলে তখন যদি আপনি আইসিইউ ম্যানেজমেন্ট তাকে না দিতে পারেন, এই রোগী কিন্তু আপনি বাঁচাতে পারতেন। যেমন শ্বাসকষ্ট শুরু হলো নোয়াখালীর প্রত্যন্ত জায়গায় হাতিয়ায়, এই রোগী কিন্তু আপনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স পর্যন্ত এনে তাকে বাঁচাতে পারবেন না। সেই জন্য জিবিএস রোগীদের আমরা বলি যে রোগী যতই ভালো থাকুক তাকে প্রথম সময়টুকু হাসপাতালে থাকতে হবে, কারণ কার যে কখন শ্বাসকষ্ট শুরু হবে সেটা বলা যাবে না। সেকেন্ড হচ্ছে শ্বাসকষ্ট শুরু হলে আপনার তাকে আইসিইউতে যে ভেন্টিলেটরি সাপোর্ট মানে আর্টিফিশিয়াল যে ভেন্টিলেশন সাপোর্ট এটা মাস্ট দিতে হবে, এটা না দিলে রোগী বাঁচানো যাবে না। এবং শ্বাসকষ্ট শুরু হলে কিছু দামি ট্রিটমেন্ট আছে যেটাকে আমরা বলি যে আইভিআইজি বা আইভি ইমিউনোগ্লোবিন, ওইটা অথবা একটু কম দামি ট্রিটমেন্ট আছে প্লাজমাফেরেসিস। এই দুইটা ট্রিটমেন্ট দিলে রোগী কিন্তু একদম সুস্থ হয়ে যায়। জিবিএস এর ট্রিটমেন্টটা কিন্তু খুব রিওয়ার্ডিং, অনেকটা হার্ট অ্যাটাকের মতো। আপনি হার্ট অ্যাটাক পেশেন্টকে ভালো সেন্টারে নিতে পারলেন, ভালো ম্যানেজমেন্ট দিতে পারলেন, রোগী কিন্তু একদম সুস্থ হওয়ার পর আপনি বুঝবেনই না তার যে এই হার্ট অ্যাটাক করলো। আর নিতে পারলেন না, ইভেন রোগী একদম খারাপ হয়ে যেতে পারে, ইভেন মারাও যেতে পারে। জিবিএস এর ক্ষেত্রেও সেই জন্য আমরা বলি যে জিবিএস এর যা সিমটম দেখাতে আপনি হসপিটালে ভর্তি হয়ে যান, কারণ কখন যে শ্বাসকষ্ট শুরু হবে এটা বলা যায়। জিবিএস ডায়াগনোসিস হওয়ার পরে ট্রিটমেন্টটা কি হবে এবং সেক্ষেত্রে আসলে কস্টিং এর বিষয়টা হয়তো অনেকে জানতে চাইতে পারি, সেটি একটু আপনার কাছে জানতে চাই। সাধারণত জিবিএস এ মাত্র 10 থেকে 20 ভাগ ক্ষেত্রে শ্বাসকষ্ট শুরু হয়। যদি শ্বাসকষ্ট শুরু না হয়, জিবিএস এর প্রাথমিক ম্যানেজমেন্ট খুব লো কস্ট, অল্প কিছু ওষুধ দেওয়া যেতে পারে এবং ফিজিওথেরাপির ভূমিকা অনেক বেশি। জিবিএস এর কস্টিংয়ের ট্রিটমেন্টের কস্টিংয়ের বিষয়টা আসে যেই পার্সেন্টেজ, ওই 10 to 20% পেশেন্ট যাদের শ্বাসকষ্ট শুরু হয়, শ্বাসকষ্ট শুরু হলে একদিকে তার ভেন্টিলেটরি সাপোর্ট লাগবে, সেটা তো ভেন্টিলেটর মেশিনের তো একটা কস্টিং আছে, ডেইলি কস্টিং আছে, এটা একটা কস্টিং। 2 নম্বর হচ্ছে তার দুইটা ট্রিটমেন্ট অপশনের মধ্যে একটা নিতে হবে, একটা হচ্ছে আইভি ইমিউনোগ্লোবিন, না হলে প্লাজমাফেরেসিস। আইভি ইমিউনোগ্লোবিন হচ্ছে একটা ড্রাগ যেটার কস্টিং অনেক বেশি, প্রায় 6 থেকে 8 লাখ টাকা। আর প্লাজমাফেরেসিস হচ্ছে আপনার ব্লাড এক্সচেঞ্জ করতে হবে, এটার কস্টিং একটু কম, এটাতেও প্রায় 1 লাখ টাকার মতো লাগে, 1 লাখ টাকা বা এর একটু কম বেশ লাগবে। এবং এটাতে কিন্তু অনেক ব্লাড লাগে, রোগীর প্রায় 15-16 ইউনিট ব্লাড জোগাড় করতে হয় তার সেম ব্লাড গ্রুপে। এগুলোই হচ্ছে কস্টিং, এবং এই কস্টিংটা কিন্তু মূলত যাদের শ্বাসকষ্ট শুরু হয় তাদের। আদারওয়াইজ যাদের যে 80 ভাগের শ্বাসকষ্ট হচ্ছে না তাদেরকে ভর্তি করা হচ্ছে শ্বাসকষ্ট হবে কিনা এটা দেখার জন্য, এবং তাদের ট্রিটমেন্ট কস্টিং কিন্তু খুব কম। জিবিএস এর রোগীদের বিকল্প কি চিকিৎসা তারা নিতে পারে? আমাদের সরকারি হসপিটালগুলোতে, বিশেষ করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে কিন্তু আমরা প্লাজমাফেরেসিস এবং আইভিআইজি যারা গরিব পেশেন্ট তাদেরকে বিনামূল্যে দেওয়ার সুযোগ আছে। এবং এখানে যে ভেন্টিলেটর যেটা, সেটারও আপনার কোনো মূল্য নেই। সুতরাং আপনি যদি আপনার সামর্থ্য কম থাকে তাহলে সরকারি হাসপাতালগুলোতে যোগাযোগ করেন। সরকারি হাসপাতালগুলো তাদের অ্যাভেলেবেল ড্রাগ এবং অ্যাভেলেবেল ম্যানেজমেন্ট অনুযায়ী আপনাকে সাপোর্ট দিবে, কিন্তু আপনি ভুলেও বাসায় থাকবেন না। বাসায় থাকার চেয়ে আপনি হাসপাতালে যান, হাসপাতাল আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে এগিয়ে আসবে। আর এছাড়াও কোনো হাসপাতালে যদি এগুলো একদম ফ্রি দিতে নাও পারে, সমাজ সেবা বিভাগ বলে প্রতি হাসপাতালে এক ধরনের বিভাগ আছে, তারা কিন্তু আপনার ট্রিটমেন্টের একটা অংশের ব্যয় বহন করতে পারে। জিবিএস যখন হয় সেটি আসলে কেন লাংকে অ্যাটাক করে, কেন শ্বাসকষ্ট শুরু হয়, সেটি কেন অন্য কোনো অর্গানকে আসলে অ্যাটাক করছে না? আসলে জিবিএস লাংকে অ্যাটাক করে খুব কম। আমাদের ডায়াফ্রাম বলে একটা অঙ্গ আছে যেটা আমাদের শ্বাস নিতে সহায়তা করে, এই ডায়াফ্রামটা জিবিএসে খুব প্যারালাইজড হয়ে যায়। ডায়াফ্রাম যখন প্যারালাইজড হয়ে যায় তখন রোগীর শ্বাসকষ্ট শুরু হয়। এটা মূলত লাংকে বা ফুসফুসকে ইনভলভ করে না, ডায়াফ্রাম ইনভলভ করার প্যারালাইজড হওয়ার কারণে তার শ্বাসকষ্ট হয়, এবং এটা কিন্তু অনেক সময় খুব মারাত্মক হয় এবং তার জীবন মৃত্যুর সংকটে সে চলে যায়। জিবিএস এ যারা আক্রান্ত হয়েছে তাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে আমার যেহেতু জিবিএস হয়েছে, বেশ কয়েকবার আমার অ্যাটাক হয়েছে, তো এটাকে আসলে পুরোপুরিভাবে নির্মূলযোগ্য কিনা? জিবিএস যাদের হয় তাদের 100 জনের যদি জিবিএস হয় তাদের প্রায় 84 জনই 100% সুস্থ হয়ে যায়। এই জন্য জিবিএস এর ট্রিটমেন্টের ব্যাপারে আমরা খুব আগ্রহী, যে ট্রিটমেন্ট ইজ ভেরি রিওয়ার্ডিং। ইভেন যাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তারাও যদি অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আইসিইউতে যেতে পারে এবং ওই ওষুধগুলো অ্যাভেল করতে পারে, সে একদম সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা 100-তে 84 ভাগ। স্যার, জিবিএস এর রোগীদের যখন প্রপার ট্রিটমেন্টটা করা হয় 84%-এর মতো রোগীরা ভালো হয়ে যায়, কিন্তু 10 to 12%-এর মতো রোগীর দেখা যায় কিছু না কিছু সমস্যা থাকে। সেই সমস্যাগুলো কি এবং তার ট্রিটমেন্ট আসলে কি? কিছু রোগীর দেখা যায় হাত পা দুর্বল থাকে, কিছু রোগীর হাত কাঁপে, কিছু রোগীর হাতে পায়ে ঝিনঝিন সমস্যা, কারো একটু দুর্বলতার কারণে কার্যক্ষেত্রে সমস্যা হয়। এটার ইমপ্রুভমেন্ট আসলে মূলত ফিজিওথেরাপির মাধ্যমে। ফিজিওথেরাপির রোল অনেক বেশি, সাথে নিউট্রিশনাল কেয়ার, সাপোর্টিভ কেয়ার, এগুলোরও গুরুত্ব আছে। কিছু জিবিএস পেশেন্ট আপ টু 6 to 8% জিবিএস পেশেন্ট কিন্তু মারা যায়।
এবং যারা মারা যায় তাদের বেশিরভাগই কিন্তু ওই শ্বাসকষ্টের কারণে মারা যায় এবং অ্যাপ্রোপ্রিয়েট হসপিটালে যেতে দেরি হওয়ার কারণে মারা যায়। জিবিএস এর রোগীদের ফিজিওথেরাপির ভূমিকাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেই ফিজিওথেরাপিটা আসলে রোগী কবে থেকে শুরু করবে? জিবিএস রোগী যখন থেকে স্টেবল তখন থেকে ফিজিওথেরাপি। আমরা বলি যে কারো যদি শ্বাসকষ্ট না থাকে তাহলে সে হসপিটাল ভর্তি থাকা অবস্থা থেকে ফিজিওথেরাপি নেবে। এবং জিবিএস এর মাত্র 10 থেকে 20 ভাগ রোগী শ্বাসকষ্ট হয়, বাকি 80 ভাগ রোগী কিন্তু এই ফিজিওথেরাপিতে সুস্থ হয়। যাদের শ্বাসকষ্ট হয় না তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধের রোল খুব কম, কিছু নিউরোভিটামিন আছে, এগুলো কিছু হেল্প করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে রোগী সুস্থ হবে কিন্তু ফিজিওথেরাপিতে। এক্ষেত্রে ফিজিওথেরাপি আপনাকে ফিজিয়াট্রিস্ট দিয়ে গাইডেন্স হতে হবে। আপনি ফিজিওথেরাপিস্ট শুধু রাখলে হবে না, একজন আইডিয়াল ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট ডক্টরের কনসালটেন্সি নিতে হবে। তিনি আপনার উইকনেস, সিভিয়ারিটি, জিবিএস কিন্তু অনেক রকম ভ্যারাইটি হয়, কারো মোটর উইকনেস বেশি, কারো পায়ের উইকনেস বেশি, কারো হাতের উইকনেস বেশি, অর্থাৎ সিভিয়ারিটি অনুযায়ী তাকে ফিজিওথেরাপি, সিভিয়ারিটি টাইপ অনুযায়ী ফিজিয়াট্রিস্ট ডিপেন্ড করবে কোন ফিজিওথেরাপিটা দিলে সে উন্নতি হবে। আর ফিজিওথেরাপিস্ট হচ্ছে ফিজিওথেরাপি দিবে, কিন্তু ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের সাথে কথা বলতে উনিও ঠিক করে দিবে যে এই ব্যায়াম করেন তাহলে টার্গেটে আপনি পৌঁছবেন। আচ্ছা, অনেক ক্ষেত্রে হয় কি এই জায়গাটা একটু গ্যাপ থেকে যায়, এই জন্য এটা বললাম। ফিজিওথেরাপি নেওয়ার ক্ষেত্রে কিছুটা তাদের অনীহা থাকে যে লাইফ লং তাকে ফিজিওথেরাপি নিতে হবে, বাসায় করতে হবে, কিছুটা এখানে তারা মনে করে এখানে এক্সট্রা কিছু তাদের অর্থ ব্যয় হবে। তো এই বিষয়ে আসলে আপনার মতামত কি, বা কিভাবে রোগীদেরকে আপনারা কাউন্সিলিং করে থাকেন? আসলে ফিজিক্যাল মেডিসিন বাংলাদেশের স্বাস্থ্য বিমার পরিমাণ যেহেতু কম বা এখনো সরকার এস্টাবলিশ করতে পারেনি, এটা তো একটা বড় যে ফিজিওথেরাপিতে টাকা পয়সার একটা সমস্যা। কিন্তু আমাদের সরকারি হাসপাতালগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি ফ্রি, তারা সরকারি হাসপাতালগুলোতে অ্যাভেল করতে পারে। অথবা আমরা বিভিন্ন হসপিটালে, নিউরোসায়েন্স হসপিটাল বা অন্যান্য হসপিটালে আমরা যেটা করি যে রুগীকে 2-4 দিন বা 5 দিন ফিজিওথেরাপি দিয়ে আমরা রুগীর আত্মীয় স্বজনকে ট্রেন্ড আপ করে দিই এবং তাদেরকে আমরা এনকারেজ করি যে আপনি এই ফিজিওথেরাপিগুলো আপনি নিজে শিখে নেন, প্রয়োজন হলে 2-1টি ইনস্ট্রুমেন্ট কিনে নেন যাতে বাসায় গিয়ে আপনি ফিজিওথেরাপিটা দিতে পারেন। আর যারা ফিনান্সিয়ালি স্টেবল তারা তো যে কোনো প্রাইভেট সেন্টারে ফিজিওথেরাপি দিতে পারে, তাদের জন্য তো সমস্যা নেই। কিন্তু যারা ফিনান্সিয়ালি স্টেবল না তাদেরকে আমরা বলবো যে সরকারি হসপিটালে বা নিকটস্থ যে কোনো আধা সরকারি কিছু হসপিটাল, যেমন হচ্ছে ডায়াবেটিস হসপিটালগুলো অথবা হার্ট ফাউন্ডেশনগুলো, এরা কিন্তু খুব কম মূল্যে আপনাকে ফিজিওথেরাপি দিচ্ছে। তাদের কাছ থেকে আপনি ফিজিওথেরাপিটা শিখে নেন, শিখে আপনি বাসায় এটি আপনার বাবা মা বা ভাই বোন যে জিবিএস আক্রান্ত তাকে অ্যাপ্লাই করেন। কিন্তু ফিজিওথেরাপি ছাড়া জিবিএস রোগী সুস্থ হওয়া ভেরি আনলাইকলি। আচ্ছা, আমরা এই জিবিএস সম্পর্কে আরও জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। স্মৃতিশক্তি বাড়াতে কিংবা মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে অবশ্যই পুষ্টিকর খাবার আপনার খাবার তালিকায় কিন্তু রাখতে হবে। স্পেশালি আপনাকে ওমেগা 3 এবং ওমেগা 6 যুক্ত খাবারের দিকে নজর দিতে হবে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। ওমেগা 3 এবং ওমেগা 6-এর পাশাপাশি কিন্তু দেখা যায় যে আপনার ডিএইচএ, ইপিএ, ডোকোসা হেক্সানয়িক অ্যাসিড এবং ইকোসা পেন্টানয়িক অ্যাসিডও আপনার ব্রেনের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে আপনি সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ নিয়মিত আপনার খাবার তালিকায় রাখতে পারেন। এর পাশাপাশি আপনাকে বাদাম কিন্তু আপনার খাবার তালিকায় রাখতে হবে, কারণ বাদামও যেটা করে আপনার ব্রেনের সক্রিয়তা বাড়ায়, পাশাপাশি স্মৃতিশক্তি ধরে রাখতে বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যেটা হয় আমাদের কিন্তু স্মৃতিশক্তি কমে যায়, ডিমেনশিয়ার সমস্যা বেড়ে যাচ্ছে। এখন কিন্তু ডিমেনশিয়া, আলঝেইমার এই ধরনের সমস্যাগুলো বাড়ছে। তাই আমাদের চেষ্টা করতে হবে ছোটোবেলা থেকেই বাচ্চাদের খাবার তালিকায় বাদামটা অন্তর্ভুক্ত করার জন্য, প্রতিদিন অল্প কিছু বাদাম আমাদের খাবার তালিকায় রাখার জন্য। পাশাপাশি কিন্তু আমরা সিডস যেগুলো রয়েছে, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড বা পামকিন সিডও আমাদের খাবার তালিকায় রাখতে পারি। এতে যেরকমভাবে আমরা ওমেগা 3 পাবো, সেরকমভাবে ইপিএ, ডিএইচএটাও কিন্তু অনেকটা আমরা পেয়ে যাব। এরপরে ভিটামিন কে যুক্ত খাবার। ভিটামিন কে আমাদের ব্রেনের, মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেটা বাড়াতে সাহায্য করে। ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি, শালগম এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। এগুলোতে কিন্তু ভিটামিন কে এর পাশাপাশি ভিটামিন ই এবং ভিটামিন সিও পাওয়া যায়, পাশাপাশি কিন্তু ফলিক অ্যাসিডও আছে। তাই এই খাবারগুলো যখন পাওয়া যায় বা শীতের সিজনেও কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। কলা রাখতে পারি আমরা আমাদের খাবার তালিকায়। কলাতে প্রচুর ম্যাগনেসিয়াম, পটাশিয়াম পাওয়া যায়। এছাড়া পটাশিয়ামযুক্ত অন্য আরও যে খাবার আছে সেগুলো কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে। যেরকম আপনার কলা, খেজুর, বেদানা, তরমুজ এগুলো কিন্তু পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ভালো পাওয়া যায়। এরপরে স্ট্রবেরি,
বা বেরিজযুক্ত যে খাবার যেগুলো আছে কিংবা জাম রয়েছে, এগুলোতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, অ্যান্থোসায়ানিন রয়েছে, যেটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে এবং আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে। আমরা যদি অতিরিক্ত স্ট্রেসে থাকি তাহলেও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যায়, যার কারণে আমাদের স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং এই স্ট্রেস ফ্রি থাকতে কিন্তু সাহায্য করে আমাদেরকে এই স্ট্রবেরি বা বেরিজ জাতীয় যে ফল যেগুলো রয়েছে সেগুলো। এছাড়া আমাদের তাজা শাকসবজি এবং ফলমূল রাখতে হবে, যেগুলো আমাদের কি করবে, ডোপামিন এবং সেরাটোনিনের যে নিঃসরণ সেটা বাড়াতে সাহায্য করবে এবং ব্রেনের কার্যক্ষমতাও কিন্তু বাড়াতে সাহায্য করবে। প্রতিদিন একটা করে ডিম আপনাদের খাবার তালিকায় রাখার চেষ্টা করুন। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন এবং ওমেগা 3 রয়েছে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। অ্যাভোকাডো রাখতে পারেন। অ্যাভোকাডো কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে। 1 গ্লাস করে দুধ বা 1 কাপ করে দই রাখতে পারেন। দই এবং দুধও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যখন আমাদের ব্রেনের নার্ভ ড্যামেজ হতে থাকে এবং আমাদের স্মৃতিশক্তি কমতে থাকে, তখন কিন্তু এই দুধ বা দই আমাদের অনেকটাই স্মৃতিশক্তি বাড়াতে এবং স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করবে। এর পাশাপাশি কিন্তু আমরা ডার্ক চকলেট খেতে পারি। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 কিউব বা 2 কিউব করে কিন্তু ডার্ক চকলেট রাখতে পারি। এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা কিন্তু আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে এবং আমাদের মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে সাহায্য করে। জিবিএস রোগী যারা রয়েছে তাদেরকে নিশ্চয়ই ঔষধ গ্রহণ করার পাশাপাশি ফিজিওথেরাপি গ্রহণ করার পাশাপাশি আরও অনেক কিছু নিশ্চয়ই মেনটেন করতে, অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশনটা এক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ? জিবিএস রোগীদের লাইফস্টাইল মডিফিকেশনের গুরুত্ব অনেক বেশি। অনেক সময় দেখা যায় রোগী ইনিশিয়ালি হয়তো হাঁটতে পারছে না, তাকে আপনি একটা হুইল চেয়ার কিনে দিলেন, তাকে অ্যাপ্রোপ্রিয়েট একটা স্টিক দিলেন, ওয়াকিং স্টিক কুড রিপোর্ট, তাহলে কিন্তু সে হাঁটতে পারলো এবং হাঁটাতে তার ব্যায়াম হলো, মেন্টাল ওয়েলনেস হলো এবং সে একটা কনফিডেন্স ফেরত পেলো যে সে হয়তো তার জবটা হারাবে না। অনেক সময় হয় কি আমরা হাত তুলতে পারে না, তাকে একটা লম্বা ব্রাশ কিনে দিলেন, তাহলে সে নিজেই নিজের ব্রাশটা করতে পারলো। তাহলে এই অকুপেশনাল থেরাপি এবং ইনস্ট্রুমেন্টাল থেরাপির মাধ্যমে আপনি তাকে কিন্তু তার নর্মাল লাইফে ফেরত যাওয়াটা এনকারেজ করলেন। অনেক সময় হয় কি জিবিএস রোগীরা কিছু সেন্সরি কমপ্লেন থাকে, হাত পা ঝিনঝিন করে এবং কিছু ডিজাস্টিক পেইন থাকে, এই জন্য ভালো ঘুম হয় না, তাকে একটু এনজিওলাইটিক বা অ্যান্টিডিপ্রেসেন্ট দেওয়ার মাধ্যমে তার কিন্তু ভালো ঘুম, এটা কিন্তু উন্নতির ক্ষেত্রে কাজ করে। পুষ্টির ক্ষেত্রে আমরা বলবো যে ভালো খাদ্য গ্রহণ, বিশেষ করে সুষম খাদ্য এবং প্রচুর পরিমাণে পানি এবং শাকসবজি, এটা কিন্তু আপনাকে নর্মাল লাইফে ফেরত যেতে সাহায্য করবে। তাহলে ব্যায়াম, খাদ্য এবং মেন্টাল পিস এবং ঘুম, এই কয়েকটা জিনিসের কম্বিনেশনই আপনাকে জিবিএস থেকে একদম সুস্থ করে তুলবে। অসংখ্য ধন্যবাদ। এই জিবিএস সম্পর্কে কিছুই জানতে পারলাম, দর্শকদেরকেও জানাতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আবারও এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvid.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করব, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।